নারী দিবস সম্পর্কে এরপর আমরা যার কাছ থেকে শুনব মূল্যবান কিছু কথা, তিনি একাধারে আবৃত্তি শিল্পী, একাধারে আবার নাট্যশিল্পী, একাধারে তিনি আবার একজন মা, ঘরকন্যা, আবার একাধারে তিনি খবরও পড়েন, আবার তিনি সঞ্চালিকাও। নানান প্রতিভা তার মধ্যে। তিনি হলেন দীপান্বিতা জানা। আমরা শুনব ওনার কাছে কিছু মূল্যবান কথা। নমস্কার দর্শক বন্ধুরা। নমস্কার দীপান্বিতা। নমস্কার ইন্দ্রদা। আজকে আমরা এই কোলাজ স্টুডিওতে এসেছি আন্তর্জাতিক নারী দিবস নিয়ে তোমাকে কিছু কোশ্চেন করার জন্য। আপনারা সকলেই অবহিত আছেন যে দীপান্বিতা জানা এই মুহূর্তে আমাদের মেদিনীপুর শহরের একজন খুবই সাকসেসফুল বাচিক শিল্পী। এছাড়াও উনি ছোটোবেলা থেকে অভিনয় করেন এবং মডেলিংও করেছেন একসময়। তো যাই হোক, ওনার কাছে আমরা নারী দিবস নিয়ে ওনার কী ভাবনা চিন্তা বা কী তাৎপর্য সেই বিষয়ে জেনে নেব। আচ্ছা দীপান্বিতা, আপনি তো এই মুহূর্তে মেদিনীপুর শহরের একজন নামকরা বাচিক শিল্পী, আপনাদের আশীর্বাদে, দর্শক বন্ধুদের আশীর্বাদে, এবং তার পাশাপাশি একজন নামকরা অ্যাঙ্কার। মানে বহু জায়গায় আমি দেখি আপনি সঞ্চালনা করেন এবং খুব নাম হয়ে গেছে আপনার মধ্যে, দর্শকের ভালোবাসা। এবং তার পাশাপাশি আপনি অনেক ছোটোবেলা থেকে অভিনয় করেন এবং একসময় মডেলিংও করতেন। তো এই যে আপনি এতটা পথ এসেছেন, তো এতটা পথ আসতে গিয়ে আপনাকে কি কোনো রকম মানে প্রতিবন্ধকতার সম্মুখীন হতে হয়েছে? নিশ্চয়ই। দেখবেন যে আমরা তো খুব ছোট লেভেলে এখনও অবধি কাজ করছি, অত বড় এখনও হতে পারিনি, চেষ্টা চলছে। তো দেখবেন প্রথমে 90% না হলেও 80% দেখবেন যে মানুষের মধ্যে যখন সে কিছু করতে চায়, নতুন কিছু, যেমন আমাদের সময় আমরা যখন শুরু করেছিলাম, আমি বিশেষ করে বাচিক শিল্পী হিসেবে কি অ্যাঙ্কার হিসেবে মানে সঞ্চালক হিসেবে যখন মঞ্চে গেছিলাম, তখন সবাই বলেছিলেন হ্যাঁ মহিলা বাচিক শিল্পী, এটা তো ঠিক সচরাচর দেখা যায় না। অনেকেই ভুরু কুঁচকেছিলেন এবং তাদের প্রথম যে বাধাটা তৈরি হয় সেটা আমি সব ক্ষেত্রে বলবো না, বেশিরভাগ ক্ষেত্রে মানে আমাদের সময়ে বাড়ি থেকেই শুরু হয়। কিন্তু আপনি যখন সেটা নিয়ে কিছুটা মানুষের মন জয় করতে পারবেন, যখন অনেক গুণী শিল্পী বড়দের সঙ্গে যারা অনেক ওপরে উঠে আছেন, এখন স্বনামধন্য ব্যক্তিত্ব সবাই, মানে আমি যাদের সঙ্গে সঞ্চালনা করি, টিভি স্টার, ফিল্ম আর্টিস্ট, তো যখন তাদের সঙ্গে বাড়ির লোকেরা দেখেন যে না মেয়েটা তার মানে সঠিক পথে যাচ্ছে, তখন কিন্তু তারাই সাপোর্টিভ হয়ে যায়। এটা এখনকার কথা বলছি না, আমাদের জেনারেশনের কথা বলছি। এখন তো যেমন আমরা যখন পেরেন্ট হয়েছি তখন বুঝতে পেরেছি যে এটা করা উচিত। আমরা আমাদের ছেলেমেয়েদেরকে শুধু পড়াশুনো নয়, তার সঙ্গে বিভিন্ন জিনিস, নাচ, গান, আবৃত্তি, অভিনয়, সুইমিং, টেনিস, ক্যারাটে আমরা এনহ্যান্স করি। কিন্তু এই পিকচারটা 90s জমানায় কিন্তু অতটা ক্লিয়ার ছিল না। এখন দেখা যায় যে আদালতে যত মানে কেস ফাইল হচ্ছে তার মধ্যে কিন্তু ডিভোর্স কেস ফাইলটা কিন্তু প্রচুর, এবং ডিভোর্সের মানে মানটা কিন্তু অনেক বেড়ে গেছে, হারটা, যেটা আমাদের সময় মানে তোমার আমার সময় যেটা আমরা ভাবতে পারতাম না। হ্যাঁ, এবং যে ডোমেস্টিক ভায়োলেন্স যেটা, সেই ডোমেস্টিক ভায়োলেন্সটা কি এখন আপনার কি মনে হয়, ওটা কি কমেছে না একই রকম আছে? বা এই যে মানে ডিভোর্সের যে হারটা সেটা যেহেতু আগের চাইতে অনেক বেড়ে গেছে, কারণটা কি? আমার মনে হয় দেখুন, ডিভোর্সের মেইন কারণ কিন্তু ধৈর্য হচ্ছে অনেক মানে এটার ক্ষেত্রে কি মানে মেয়ে মানে স্বামী স্ত্রী উভয়েরই কি ভূমিকা আছে? একদম। তো এর জন্য যেটা হয় আসলে অনেক আগে মানে আমাদের মায়েদের সময় তখন মেয়েরা কিন্তু বেশি পড়াশুনো করতো না, তখন তারা বাড়ির কাজেই ব্যস্ত থাকতো। কিন্তু যত দিনে দিনে এগোচ্ছে মেয়েদের কিন্তু আরও দুটো পাখা হয়ে যাচ্ছে, মানে তারা উঠতে চাইছে, তারাও স্বপ্ন দেখতে চাইছে, তাদের স্বপ্নগুলোকে সত্যি করতে চাইছে। এবারে ক্ল্যাশটা হচ্ছে আমাদের সমাজে এমন পদ্ধতি যে বিয়ে করে আমি সব ক্ষেত্রে বলছি না, বেশিরভাগ ক্ষেত্রেই মেয়েকে শ্বশুরবাড়ি চলে যেতে হয়। তার একটা পুরো জন্ম থেকে যে দুনিয়া তৈরি করলো সেইটা ছেড়ে একটা অন্য পরিবারে যেতে হয়। এবারে যখন মেয়েটি যাচ্ছে, মেয়েটির মধ্যে হয়তো বা, আমি সব ক্ষেত্রে বলছি না, আবারও দর্শক বন্ধুদের বলি, আমি সব ক্ষেত্রে বলছি না,
কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে দেখা যাচ্ছে যখন তারা নতুন পরিবেশে আসছে তখন মানিয়ে নিতে অসুবিধে হচ্ছে, এবং যে বৌমারা শুধুমাত্র বাড়িতেই থাকবে সেটা মানে সেটার বিরুদ্ধে একটু জেহাদ ঘোষণা হয়েছে। তো সেক্ষেত্রেও ধৈর্য, যে আমি ধৈর্য ধরে যদি আমি আমার বাড়ির কাজ সব সম্পন্ন করে সেটা ভালোবাসা দিয়ে শ্বশুর শাশুড়ি হাজব্যান্ডকে বোঝাতে হবে, এবং যে আমিও করতে পারি সেটা সেই ক্ষেত্রটা তৈরি করে ফেলতে হবে মেয়েটাকেই। এবং যে ছেলে, সেই ছেলেটিকে আরও সহমর্মী হয়ে ভাবতে হবে যে মেয়েটি কিন্তু তার সমস্ত কিছু ছেড়ে একটা নতুন জগতে এসেছে, তো তার মধ্যে একটু অধৈর্য ব্যাপারটা দেখা যেতেই পারে, কিন্তু সেটাও মানিয়ে নিতে হবে, তাকে বোঝাতে হবে, নিজের মতো ভালোবাসা দিতে হবে। শাশুড়ি কখনো মা হতে পারে না, কিংবা বৌমা কখনো মেয়ে হতে পারে না, এই যে চলনটা সেটা কিন্তু মনের মধ্যে ভাঙতে হবে এবং নিজের মনে করে সেটা এগোতে হবে। তাই জন্য আমার মনে হয় ধৈর্য এবং অনেক অনেক বেশি ধৈর্যের দরকার একটা সংসারকে সুন্দর করে গড়ে তুলতে, একসাথে থাকতে। আচ্ছা, নারী স্বাধীনতা নিয়ে যে আন্দোলন, তো বর্তমানে নারী স্বাধীনতা কেন্দ্রিক আন্দোলন, ওটা কি আপনার কি মনে হয় সঠিক দিশা দেখাচ্ছে? অনেক ক্ষেত্রেই, আমি আবারও বলছি, পুরোটা কোনো জিনিস 100% হয় না, পুরোটা আমি বলছি না, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই, যে আমি আপনাকে একটু আগেই বললাম যে আগেকার দিনে মেয়েরা অতটা বেশি পড়াশুনো করতো না, কিন্তু পরবর্তীকালে যখন মেয়েটি পড়াশুনো করছে তখন সে ভাবছে আমার হাজব্যান্ডের যা কোয়ালিফিকেশান আমার তার থেকে বেশি, তাহলে কেন আমি করব না। কিন্তু এর মধ্যে যদি জেদটা কাজ না করে, সেটাও যদি ভালোবাসা দিয়ে, মেয়েরা তো বলে মায়ের জাত, তো সেই মায়ের যা সেই মমতা দিয়ে, ভালোবাসা দিয়ে, আমি বলছি না যে বাড়ির কাজ করতে হবে না, নিশ্চয়ই করতে হবে, কারণ একটা নারীর মধ্যে এটা ওপরবেলা একটা সুন্দর গুণ দিয়ে পাঠিয়েছে যে তারা বাড়িটাকে সুন্দর করে সাজিয়ে তুলতে পারে, তারা সবাইকে একটা সুতোয় বাঁধতে পারে। তো সেই ক্ষেত্রে তো এই যে আন্দোলন চলছে, আন্দোলনটা কোনখানে হয়, যেখানে হয়তো বা বেশিরভাগ ক্ষেত্রে হয়, কিন্তু অনেক ক্ষেত্র আছে যেখানে কিছুটা ভুল প্রচারও হয়। তো যে সব ক্ষেত্রে হয় সেখানে হয়তো দেখা যাচ্ছে মেয়েটি খুব বেশি কোয়ালিফাইড, তাকে হয়তো বিয়ের সময় বলা হয়েছিল যে তোমাকে চাকরি করতে দেওয়া হবে, বিয়ের পরে বলা হয়েছে না বাড়ির বিভিন্ন দায়িত্ব, শ্বশুরমশাই অসুস্থ, বাচ্চাটা অসুস্থ, বাচ্চাকে মানুষ করতে হবে, সুতরাং বাড়ির বাইরে বেরোনো যাবে না। সেই সব ক্ষেত্রে আন্দোলনটা সঠিক। আবার কোনো ক্ষেত্রে যদি কোনো বৌমা, আমি এখানে শাশুড়ি বৌমার কথাই বলবো, যেহেতু মেয়েটি অন্য একটা পরিবেশে আসছে, তো অনেক ক্ষেত্রে হয় কি যে শাশুড়ি চাইছেন যে বৌমা কাজ করুক, কিন্তু যেহেতু তিনি কাজ করেন, বৌমা বাড়িতে এসে বলবেন আমি তো ইনকাম করি, আমি কেন বাড়ির কাজ করব। এরকম করলে হবে না, একটা ভালোবাসা, একটা মমতা দিয়ে কিন্তু পরিবেশটা গঠিত হয়। তাই আন্দোলনটা অনেক ক্ষেত্রে সঠিক, আবার পুরোটাও নয়। আচ্ছা, এই যে নারী স্বাধীনতা কেন্দ্রিক যে আন্দোলন, এইটা কি শুধুমাত্র ধরুন তথাকথিত আমাদের শহরে যে কি বলবো, এটা উচ্চবিত্ত বা মধ্যবিত্ত যে শ্রেণী, তাদের মধ্যে কি এটা ফ্রিজ হয়ে আছে, না এইটা সমাজে সর্বস্তরে বস্তিবাসী যে সমস্ত মহিলারা বা যারা ধরুন আমাদের বাড়িতে কাজ করে, রান্নার মাসি বা কাজের মাসি, তারাও তো শুনি অনেক সময় ডিক্লাইভ হচ্ছে, তাদের বড় মদ খেয়ে সব পিটাপিটি করছে, এই সমস্ত করছে, কিন্তু তাদের উপরে কি এটা এখন প্রভাব পড়ছে? নিশ্চয়ই। অ্যাকচুয়ালি গ্র্যাসরুট লেভেলে যারা আছে, আমি গ্র্যাসরুট বলতে বোঝাচ্ছি যে ধরুন এই পরিচারিকা কিংবা যারা দলিত শ্রেণী, আমাদের হয়তো টাউন এরিয়ায় এরকম দেখা যাবে না, কিন্তু একটু গ্রামে গেলে এই যে দলিত শ্রেণী, তাদেরকে আলাদা করে রাখা, এক ঘরে করে রাখা, তারপরে যারা বিলো প্রভার্টি লেভেল, তাদেরকে একটু অন্য চোখে দেখা, এগুলো তো হয়েই আছে। এখনও সত্যিই আমরা সব মেয়েদেরকে এ দুটো পাখা দিতে পারিনি, তাই আন্দোলনটা চলুক, তাদের জন্য চলুক। আর অনেক ল আছে এখন, ভারত সরকারের অনেক ল আছে নারী কেন্দ্রিক, কিন্তু আমি চাইতে সেই লটা মেনে চলুক, কিন্তু লয়ের যেন অপব্যবহার না হয়। 365 ধারা না একটা কত ধারা আছে? হ্যাঁ, অ্যাকচুয়ালি একটা আছে আপনার যেটা মেয়েরা ডিপ্রাইভ হচ্ছে তার শ্বশুর বাড়িতে, তারপরে হ্যাঁ তো অনেক ক্ষেত্রে দেখা যায় যে হয়তো ডিপ্রাইভ হচ্ছে না, বিশেষ করে টাউন এরিয়ায়, কিন্তু যেহেতু ওয়াইফ একটু বহির্মুখী, তাই তিনি এটাতে কেস দিয়ে দিলেন। সেটা তো পুলিশ এবং আদালত সাপেক্ষ, তো সেটাতে আমাদের কথা না বলাই ভালো, তবে আইনের যেন অপব্যবহার না হয়।
আইনটা যেন সঠিক পথে পরিচালনা, কারণ ভারত সরকারের অনেক ভালো ভালো আইন আছে মেয়েদেরকে নিজের পায়ে দাঁড়াবার জন্য, মেয়েদেরকে একটা নিজের কর্মযোগে দাঁড়াবার জন্য। এমনকি মেয়ে জন্মালেই কত রকম প্রকল্প আছে, কন্যাশ্রী প্রকল্প আছে, সুকন্যা যোজনা আছে, সব মানে সরকার কিন্তু মেয়েদের জন্য ভাবছে, কিন্তু সেটার যেন অপব্যবহার না হয়। যে একজন নারী সে পুরুষের সঙ্গে সমানভাবে মানে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে পারছে। নিশ্চয়ই আমার মনে হয় কিছু কিছু ক্ষেত্রে, সরি আপনি একজন পুরুষ মানুষ, আমার মনে হয় কিছু কিছু ক্ষেত্রে মেয়েরা আরও অনেক আগে চলে যাচ্ছে, এটা হচ্ছে। কারণ ইগোর কিছু প্রবলেম হচ্ছে অনেক, মানে কোনো ফ্যামিলিতে। এটাই তো আমি আগে বললাম যে ইগোয়েস্টিক প্রবলেম তো থাকেই। দেখুন আমি মানলাম যে একটি অফিসার, স্বামী স্ত্রী দুজনেই অফিসার, কি টিচার কি অন্য যে কোনো প্রফেশনে, দুজনে একই প্রফেশনে আছে, হাজব্যান্ড ওয়াইফ বাড়িতে এলেন, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে এখন অনেকটা ছবিটা পাল্টেছে। আমি আজ থেকে 10 বছর আগেও বলছি, দুজনেই একসাথে বাড়ি ফিরলেন, একসাথে গেলেন, কিন্তু হাজব্যান্ড শুয়ে গিয়ে টিভিতে চালিয়ে বললেন 1 কাপ চা করো, এটা কিন্তু ছিল। এখন ব্যাপারটা অনেকটাই ভেঙে যাচ্ছে। তাই সমানে তো কাজ করছে। তো ওই যে আবার বললাম, নারীদেরকে ভগবান অনেক কিছু দিয়ে পাঠিয়েছেন, এই ভালোবাসা, ঘরকে সুন্দর করে গুছিয়ে রাখা, এটা কিন্তু পারে নারীরা। তা বলে এমন নয় যে পুরুষরা পারে না, কিন্তু সংখ্যাটা আমার কাছে একটু কম। না, এটা ঠিকই যে এখন একটা সংসারকে সুন্দরভাবে দাঁড় করাতে গেলে একটা মেয়ের পাশাপাশি কিন্তু ছেলে, তারও কিন্তু যথেষ্ট ভূমিকা আছে। মানে সেই মেয়েটি রান্না বান্না সব কিছু করবে, কিন্তু সেই ছেলেটি কিছু করবে না, এটা কিন্তু এখন ব্যালেন্স করে করে তাহলে কিন্তু নিশ্চয়ই হয়। দেখুন একটা বাচ্চা, আমি অফিস থেকে এলাম, উনিও এলেন, তো অফিস থেকে আসার পরে যদি পুরুষ মানুষটি বলে আমি ডায়পার চেঞ্জ করতে পারবো না, আমি দুধ খাওয়াতে পারবো না, সেটা হয় না। দুজনে মিলে তো যদি একটা ভালোবাসে জন্ম দিয়ে থাকি বাচ্চা, দুজনের রেসপন্সিবিলিটি সমান। আমি মানলাম মেয়ে যেহেতু নারী, তো একটু রেসপন্সিবিলিটি বেশি থাক, কিন্তু তা বলে পুরুষ মানুষ আমি কিছু করবো না এটাও নয়। তবে এই ট্যাবুটা অনেক ক্ষেত্রে ভেঙেছে, এখন অনেক লিবারেল পুরুষ মানুষরা, এই নিউ জেনারেশনে তো আমি দেখছি অনেক লিবারেল। আচ্ছা, এই যে মেয়েদের যে সমানাধিকার নিয়ে যে লড়াই, এই লড়াইতে আমরা অনেক ক্ষেত্রে বলি যে এখানে পুরুষ মানুষের একটা ভূমিকা আছে, যে পুরুষ তারা চায় না যে মেয়েরা স্বাধীনতা পাক বা মেয়েরা সমানাধিকার বা ইত্যাদি। কিন্তু কোথাও কি আপনার মনে হয় না যে এই যে মেয়েদের যে সমানাধিকার নিয়ে যে আন্দোলন, এখানে ধরুন আমাদের সমাজে তথাকথিত যারা শিক্ষিত মহিলা, তাদেরও একটা ভূমিকা আছে, যে যারা সমাজে ডিপ্রাইভ মহিলা যারা, মানে তাদেরকে মানে তাদের পাশে দাঁড়ানো বা তাদের হয়ে সলভ করা। আপনার এখানে দুটো কোশ্চেন একসাথে মিলল। প্রথমটার উত্তর দিই যে পুরুষেরা তো চিরকাল, অনেক পুরুষ মানুষ আছেন যারা চিরকাল নারীকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করেছেন। আমরা শরৎচন্দ্রের জমানা থেকে যদি ধরি, শরৎচন্দ্রের আপনি যে কোনো গল্প পড়বেন মনে হবে যে আমারই কথা পড়ছি, এমন নারীর ভেতরে ঢুকে উনি লিখেছেন। তো এরকম শুধু শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, রবীন্দ্রনাথ ঠাকুর এমনভাবে লিখেছেন যাতে মনে হয় যে আমিই সেটা, আমার দুঃখটাই উনি লিখেছেন। তাহলে ওনারা সেই তখন থেকে রাজা রামমোহন রায়ের যুগ থেকে শুরু করে, বিদ্যাসাগর মহাশয়ের যুগ থেকে শুরু করে সবাই তো নারী আন্দোলনের সঙ্গে রয়েছেন। মানে পুরুষ ছাড়া নারী আন্দোলনকে এগিয়ে নিয়ে যাবেন কারা? ওনারা নেপথ্যে আছেন বলেই কিন্তু অনেক নারী এগোতে পারছে। 1, 2 হচ্ছে শিক্ষিত মানুষের তো বেশি করে উচিত, তারা তো যেহেতু শিক্ষার আলোয় আলোকিত, তো যারা অশিক্ষার আলোয় এখনও যাদের মধ্যে শিক্ষার আলো পৌঁছয়নি, তমসমা জ্যোতির্গময় মৃত্যুর, সুতরাং অন্ধকার থেকে যে আলোতে আনা, সেই যে যার মধ্যে ধরুন আমার মধ্যে শিক্ষার আলো আছে, আমি যদি সেই শিক্ষাটাকে পড়াশোনা মানে বই খাতায় না হলেও যে আমি যদি মন থেকে মনে সঞ্চারিত না করতে পারলাম, তাহলে শিক্ষার সেই দাম নেই। ধরুন আমি একটু আগে যে বললাম দলিত শ্রেণী যারা পরিচারিকা, তাদেরকে তাদের মনের মধ্যে ঢুকে তাদের অবস্থাটা চিন্তা করে তারা কি করে সেই জায়গা থেকে বেরাবে। অনেক কিছু করেছেন সরকার, সেলফ হেল্প গ্রুপ, কিংবা তারা নিজের পায়ে যাতে দাঁড়াতে পারে, তারা যাতে ব্যবসা করতে পারে ছোট ছোট, বা এই যে তারা যদি পরিচারিকার কাজও করে থাকে সেটা আরও কত উন্নতভাবে করতে পারে, আরও কিছু বেশি করে যাতে তাদের ছেলেমেয়েদেরকে যাতে অশিক্ষার অন্ধকারে না রাখে, স্কুলে পাঠায়। এগুলো তো উচিত আমাদেরই এগিয়ে যাওয়া, যারা শিক্ষিত মহিলা তাদের গিয়ে বোঝানো উচিত, নাহলে তারা ভালো মন্দের বিভাগ করতে পারবে না। আচ্ছা, মানে গ্রামগঞ্জের দিকে এক সময় মানে মেয়েদের খুব অল্প বয়সী বিয়ে হতো, মানে কি বলবো 10-12 বছর বয়স হলে বিয়ে হতো।
কিন্তু এখন ধরুন এই যে কন্যাশ্রী, যুবশ্রী ইত্যাদি যে সমস্ত গভর্নমেন্টের যে সমস্ত প্রজেক্টগুলো হয়েছে, তো এগুলো আমি নিরপেক্ষই বলছি, তো সেইগুলোতে কি আপনার মনে হয় যে এই মেয়েদের যে অল্প বয়সে যে বিয়ে দিয়ে দেওয়ার যে প্রবণতা, বিশেষ করে গ্রামগঞ্জের দিকে, সেটা কি কিছুটা কমেছে? নিশ্চয়ই, কারণ আগে একটা জিনিস দেখবেন, আপনিও তো নিশ্চয়ই লক্ষ্য করবেন, এখন মেয়েরা কিন্তু নিজেরাই মানে আগ বাড়িয়ে মানে পঞ্চায়েত অফিসে নিজেরা সারেন্ডার করছে যে আমি বিয়ে করবো না। হ্যাঁ, সেটার কারণ হচ্ছে শিক্ষার আলো। মেয়েরা এখন পড়াশুনো করছে এবং পড়াশুনো যাতে করে, স্কুল ছুট যাতে না হয়, সরকার অনেক প্রকল্প চালু করেছে। অনেক সাইকেল দেওয়া হচ্ছে, পয়সা দেওয়া হচ্ছে, তারা যাতে স্কুলে যায়, তারা যাতে পরীক্ষাগুলো নির্বিঘ্নে দেওয়া হয়, অনেক ক্ষেত্রে টোটো ভাড়াও ফ্রি করে দেওয়া হচ্ছে। সুতরাং সরকার চান যে মানে আমরা সবাই চাই যাতে মেয়েরা আরও শিক্ষিত হোক, শিক্ষার আলো আছে। এবং যখনই শিক্ষার আলো তার মধ্যে পড়ছে, আমি মানে এই বাচিক শিল্পী হওয়ার সঙ্গে সঙ্গে একজন ফিজিওথেরাপিস্টও বটে, তাই মেডিকেলেও তারা ইমপ্রুভ হচ্ছে। তো তারা এই মেডিকেল নলেজগুলো তাদের মধ্যে আসছে যে 18 বছর না, এখন 21 বছর করেছেন সরকার। 21 বছরের আগে একটি মেয়ে পরিণতই হতে পারে না। তো সেই অপুষ্টি অবস্থায়, অপরিণত অবস্থায় সে যদি সন্তানের জন্ম দেয়, সেই সন্তান কখনো ভালোভাবে বৌদ্ধিক বিকাশ, মানসিক বিকাশ হতে পারে না। তো তারা সচেতন হচ্ছে। সেটা তো কমেছে বটেই, কারণ এখন যদি গ্রামে খুব কম হয়, তবুও যদি গ্রামে কোনো বাচ্চাকে যদি বিয়ে দেওয়া হয় নাবালিকা অবস্থায়, তারা কিন্তু আগেই ছুটে গিয়ে মানে প্রশাসনিক লোকজনকে বলে। এই যে প্রশাসনের কাছে যেতে হবে, এই যে তার আর্জি করতে হবে, এটাও কিন্তু শিক্ষার আলোর জন্যই হয়েছে। আচ্ছা, আদর্শ নারী বলতে আপনি কি বলছেন? আমরা সবাই আদর্শ নারী। আদর্শ নারী বলতে আমার মানে আমার মতে যে প্রতিবন্ধকতাকে জয় করে, যে কোনো প্রতিবন্ধকতা হোক, যে কোনো স্টেটে থাক, মেয়েটা পরিচারিকা হোক বা মেয়েটা বড় অফিসার হোক, তার আসার পথে সমস্ত প্রতিবন্ধকতাকে যদি জয় করে, একা নয়, সে যদি সঙ্গে আরও অনেকজনকে নিয়ে এগিয়ে যেতে পারে, সেটা আমার ক্ষেত্রে তিনিই হলেন আমার চোখে আদর্শ নারী। সে যে কোনো দিক থেকে হতে পারে, যে কোনো ফিল্ডে হতে পারে। শুধু তিনি নন, তিনি যদি আরও অনেককে নিয়ে এগোতে পারেন, আরও অনেককে পথ দেখাতে পারেন, শিক্ষার আলো দেখাতে পারেন, তিনিই আমার কাছে আদর্শ নারী। আর একটা প্রশ্ন বলছি, যদিও ওটা জানি না বিতর্কিত কিনা, তবু বলছি আর কি, দরকার একটু শক্ত রাখা হবে না। এই যে সেক্স এডুকেশন যেটা, এইটা নিয়ে আপনার কি মত? এখন তো বলছি স্কুলে সেক্স এডুকেশন খুব দরকার। দেখুন, আমরা যুগের সঙ্গে সঙ্গে আমরা অনেক গ্যাজেট ব্যবহার করছি। আমাদের সময় মোবাইল ছিল না, এখন হয়েছে। আমাদের ছোটোবেলায় মোবাইল ছিল না। আমাদের ছোটোবেলায় কিছু লিমিটেড চ্যানেলস থাকতো, যেগুলো আমরা টিভিতে দেখতাম। কিন্তু যুগের সঙ্গে সঙ্গে আমরা অনেক রকম সাইবার ক্রাইম, সাইবার সেক্স, এইসবের আওতায় কিন্তু আমাদের অনেক বাচ্চারা শিকার হয়ে যায়। তাই আমার মনে হয় যে কিছুটা, বিশেষ করে প্রাইভেট পার্টস কিছুটা যদি শেখানো হয়, বা কিছুটা যদি সেক্স এডুকেশন দেওয়া হয়, যে সেক্স এডুকেশন মানে এটাই না যে ইন্টারকোর্স করা। সেক্স এডুকেশন মানে এটাই যে নিজে কিভাবে মানে রক্ষা করব, নিজেকে। আমার যদি মধ্যে যদি প্রাইভেট পার্টে কেউ টাচ করছে, সেটা আমি যদি বুঝতেই না পারলাম, তাহলে আমি তো সেখানে ডিপ্রাইভ হলাম। তাই মিনিমাম এডুকেশন দরকার আছে বলে আমার মনে হয়, এটা আমার ব্যক্তিগত মতামত। আচ্ছা, স্কুল শিক্ষিকা যারা, বা ধরুন একটা চলে এসছে যে যারা ধরুন স্কুলে চাকরি করে বা কলেজে যারা চাকরি করেন, অধ্যাপিকা, বা ধরুন গভর্নমেন্ট সার্ভিস করেন, মানে এই মানে 2023-এ দাঁড়িয়েও যেটা, বা 22-23-এ দাঁড়িয়েও আমরা যেটা শুনছি বা অনেক কিছু প্রত্যক্ষ করেছি, যে তাদের মানে ওই প্রফেশনের বাইরেও তারা যাই করুক না কেন, সেখানে তাদের একটা লিমিটেশান করতে হবে। যেমন ধরুন সে তার বাইরে বেরিয়ে যদি অভিনয় করতে চায়, তাহলেও তাকে বুঝে শুনে অভিনয় করতে হবে। বা সে যদি ধরুন অন্য কি মডেলিং করতে যায়, সেখানেও তাকে যথেষ্ট বুঝে শুনে করতে হবে। ইভেন মানে ড্রেসের ব্যাপারও, যেমন কিছুদিন আগে একটা পেপারও বা এটা ফেসবুকেও দেখেছিলাম যে কোথায় কলকাতার কোনো একটা স্কুলে, খুব নামি একটা স্কুল, সুইমিং কস্টিউম পরেছিলেন বলে, এবং তাকে খুব সম্ভবত এখান থেকে সাসপেন্ড করে দিয়েছে, সহজ করেছে। এইটা ব্যাপারে আপনার কি? আমি এটা সম্পূর্ণ বিরোধিতা, তবুও আমি বলি আমি এটা কিন্তু সম্পূর্ণ বিরোধিতা করছি যে তাকে স্কুল থেকে বরখাস্ত করানো। দেখুন, আমি একটা প্রফেশনে আছি, ধরুন আমি ডক্টর কি আমি টিচার, তো আমি সেইখানে সেই রকম শালীনতা অনুযায়ী ড্রেস পরে যাবো। তার মানে এই নয় যখন আমি ডিস্কে যাব তখন আমি শাড়ি পরে যাব, বা সেটা আমার ব্যক্তিগত অধিকার। তবে হ্যাঁ, ধরুন
কিছু কিছু ক্ষেত্রে, যেমন একজন শিক্ষিকা, তিনি নিশ্চয়ই নগ্ন হয়ে রাস্তায় বেরোবেন না, বা এমন দৃষ্টিকটু পড়বেন যাতে, যেহেতু তিনি ওই প্রফেশনে যুক্ত, যে এতটাই দৃষ্টিকটু তার দিক থেকে চোখ ফেরানো যাচ্ছে। তো সেটা না, কিন্তু তাই বলে তার নিজের কোনো ব্যক্তিগত মতামত থাকবে না, তার নিজের কোনো ড্রেস সেন্স থাকবে না, এটা হয় না। এটা উচিত বলে আমার মনে হয়। সেটা যেন শালীনতা পেরিয়ে না যায়। এবারে অনেকে প্রশ্ন করতে পারে, শালীনতার মাপকাঠি বলার তুমি কে? নিশ্চয়ই আমি নয়। যেহেতু আমরা শিক্ষিত, আমাদের মন সেটা বুঝিয়ে দেয় যে আমরা কতটা করব, কতটা না করব। ডুজ আর মানে আনডুজ বা নট ডুজ, এটা হচ্ছে আমাদের জানতে হবে যে আমরা কোনটা করব, কোনটা করব না। তাই এটা ব্যক্তিগত ব্যাপার, তাদের ছেড়ে দেওয়াটাই ভালো। আচ্ছা, এই যে প্রত্যেক বছর আমরা যে 8ই মার্চ আন্তর্জাতিক নারী দিবস উদযাপন করি, তো এই যে বিশেষ দিনটাতে আমরা যে নারী দিবস উদযাপন করছি, আপনার কাছে কি এটা কোনো তাৎপর্য আছে বলে মনে হয়? আমার মনে হয় যে এটা না করাই ভালো। কারণ তাহলে আমরা চিহ্নিত করে দিলাম যে তুমি নারী, তুমি নিচে আছো, তাই তোমার জন্য এটা হচ্ছে। কিন্তু প্রকৃতপক্ষে সেটা নয়। এখন যুগ অনেক বদলে গেছে। যে নারী দিবস, পুরুষ দিবস, বাবা দিবস, মা দিবস, কেন এই এত দিবসের দরকার নেই। এত দিবসের দরকার নেই। বন্ধুত্ব দিবস, আমার বন্ধুত্ব দিবসেই বন্ধুকে গিয়ে লাল গোলাপ দিয়ে বললাম তোমায় ভালোবাসি, বন্ধু তোমাকে ছাড়া আমি পথ চলবো না, সেটা ঠিক নয়। আমার বন্ধু, আমি যখন খুশি তাকে গিয়ে বলতেই পারি চল না একসাথে থাকি, চল না তোর সাথে পাড়ায় একটু ঘুরতে যাই। আমি এই যে পার্টিকুলার ডেগুলো, এটা আমার মানে পার্সোনালি আমার ঠিক পছন্দের নয়। এই ডেগুলো বন্ধ করে দেওয়া হবে। মানে আমি যদি এই ডিপার্টমেন্টে থাকতাম তাহলে আমি আইন করে বন্ধ করে দিতাম। কিন্তু তাই বলে কি স্বাধীনতা দিবস থাকবে না, তাই বলে কি থাকবে না, সেগুলো আলাদা জিনিস। এই যে ফাদার ডে, মাদার ডে, চাইল্ড ডে, এই নারী ডে, মানে এইগুলো বন্ধ হওয়াটা দরকার বলে আমার মনে হয়। এটা আমার মানে একান্ত ব্যক্তিগত মতামত। নমস্কার দীপান্বিতা, নমস্কার, অনেক আপনার কাছ থেকে জানতে পারলাম। ধন্যবাদ। নমস্কার দর্শক। নারী দিবস উপলক্ষে আমরা এখন চলে যাচ্ছি মেদিনীপুরের সুপ্রতিষ্ঠিত এবং খুবই পরিচিত একটি মুখ পৌলমীদের কাছে। আচ্ছা, 8ই মার্চ আন্তর্জাতিক নারী দিবস, এটা আমরা সবাই জানি। তো এই 8ই মার্চ যে আন্তর্জাতিক নারী দিবস, যেটা রাষ্ট্রসংঘ বা ইউনেস্কো যেটা অলরেডি বহু বছর আগে ডিক্লেয়ার করেছে, তো স্পেসিফিক ওই দিনটা নিয়ে তোমার কি মতামত? তোমার কাছে কি স্পেসিফিক একটা দিন, বছরে একটা দিন যে আন্তর্জাতিক নারী দিবস বা মেয়েদেরকে এটা আলাদাভাবে তাদেরকে নিয়ে করা, মানে সেটা কি কোনো বিশেষ তাৎপর্য আছে বলে তোমার মনে হয়? আমি যদি আমার মতামত বলি, তো একটা দিন তো নারীদের জন্য নয়, আমাদের প্রত্যেকটা দিনই সকাল থেকে শুরু থেকে আমরা মানে জন্ম থেকেই আমরা দেখেছি মা ছাড়া কোনো কিছুই হয় না। তাই আমার মতামত অনুযায়ী যে নারীদের জন্য শুধু একটা মাত্র দিন, সেটা এরকমভাবে হতে পারে না। আমার ক্ষেত্রে প্রত্যেকটি দিনই নারী দিবস, আর নারীদের জন্য এখন যথেষ্ট ভাবা হচ্ছে। আর সেই তুলনায় আমি যদি বলি, এখন নারীরা অনেকটা এগিয়ে, আগের মতো আর সেরকমভাবে নেই, তো আমরাও অনেকটা এগিয়ে এসেছি। সেই হিসেবে আমার ক্ষেত্রে প্রত্যেকটা দিনই নারী দিবস। আচ্ছা, তুমি তো এখানে বিউটিফিকেশনের কিছু মেকআপের কোর্স করেছো? হ্যাঁ, আমি মেকআপের কোর্স করেছি, সেটা পার্সোনালি, বাট আমি এখানে আমাদের আলবেনিয়া স্যালুনে অ্যাজ এ ম্যানেজার পোস্টেও করছি, আর মেকআপটাও এখানে করছি। আচ্ছা, তুমি যখন মেকআপের কোর্স করেছিলে, তো সেই সময় তোমার পরিবারের দিক থেকে কোনো অবজেকশন এসেছিল? না, আমার পরিবার থেকে কোনো অবজেকশনই আসেনি। আমার ফার্স্ট থেকেই ফুল সাপোর্ট ছিল, আর মায়ের কোনোদিনও কোনো দিক থেকে কোনো অবজেকশন ছিলই না। আমি ফুল সাপোর্ট পেয়েই, মানে একদম মনের দিক থেকে সব রকমভাবে সাপোর্ট পেয়েই আমি শুরু করেছিলাম। তো কোনো নেগেটিভিটি কোনো কিছুই ছিল না আমার জন্য। আচ্ছা, আমরা যখন ছোট ছিলাম তখন দেখতাম যে ধরো যেসব শিক্ষিত বা মধ্যবিত্ত পরিবার, সেসব পরিবারের মেয়েদেরকে ধরো এই মানে বিউটিফিকেশন বা মেকআপের কোর্স করা, বা ধরো এই পার্লারে এইসব বিষয় থেকে তাদেরকে একটু মানে দূরে রাখা হতো। মানে কোথাও আমরা যেটা লক্ষ্য করতাম যে সমস্ত মহিলারা ধরো পার্লারে যেতেন বা সেখানে তো কাজ করতেন বা ব্রাইডাল মেকআপ করতেন, এই সমস্ত করতেন, তাদের সঙ্গে এই সমস্ত পরিবারটা লক্ষণ রেখা টেনে দেওয়া হতো।
কিন্তু এখন সেটা অনেক বছর আগের কথা, এখন এটা 2023 সাল। তো এখন কি তোমার মনে হয় যে কিছু মানে সামাজিক কোনো বা মানসিকতা কোনো পরিবর্তন এসছে? হ্যাঁ, পরিবর্তন তো অনেকই এসেছে, কারণ এখন যারাই ওই টানাটা রেখে দিয়েছিল বা এইভাবে বলতো, আমরা যেটা দেখতে পাই যে তারা নিজেরাই রেগুলারলি আসছে, সার্ভিস নিচ্ছে। তো সেই জড়তা আর নেই, না থাকার কারণেই আমরা এখন দেখতে পাই যে অলিতে গলিতে একটা সুন্দর পার্লার হোক, একটা স্যালন হোক, মানুষ নিজেকে গ্রুমিং করতে ভালোবাসে। এখন মানুষ নিজেকে ভালোবাসতেও শিখেছে, ঠিক আছে? এই ভালোবাসাটা না থাকলে হয়তো এটা হতো না। তো সেই হিসেবে বলবো যে এই টানটা হয়তো নেই। হ্যাঁ, কিছু কিছু মানুষ থাকে এখনো গুলিয়ে ফেলে, সেটা ঠিকই, বাট পজিটিভটাই বলবো, যেটা বেশি পরিমাণে, নেগেটিভটা বাদই দিলাম। না তাহলে ধরো এখন তো অনেকেই আমরা দেখতে পাচ্ছি পাশাপাশি ডাক্তার, ইঞ্জিনিয়ারিং এর পাশাপাশি মানে বেশ কয়েক বছর ধরে দেখা যাচ্ছে যে এই এটাকে কি বলে বিউটিফিকেশনের যে কোর্স, মেকআপ বিউটিশিয়ান, এই কোর্সের ব্যাপারে কিন্তু মেয়েদের মধ্যে যথেষ্ট আগ্রহ দেখা যাচ্ছে। তো সেক্ষেত্রে কি এখন কি মানে আগে থেকে এখন কি মা বাবারা মানে তাদেরকে করছে মানে উৎসাহিত করছে বলে মনে হয়? হ্যাঁ, মা বাবার উৎসাহ না পেলে বা পরিবার থেকে একটা সাপোর্ট না পেলে কোনো সন্তানের পক্ষে এগিয়ে আসা এতটা সম্ভব না। হ্যাঁ, মা বাবা অবশ্যই সাপোর্ট করছে, না হলে এগিয়ে আসাটা তো খুবই চাপের ব্যাপার। তো সেই হিসাবে বলবো যে মা বাবাও এখন বুঝেছে। তারপর বিশেষত আমরা এখন যেখানে ওয়েস্ট বেঙ্গলে থাকি সেখানে তো চাকরির আশাটা না করাই বেকার, ঠিক আছে? তার থেকে একটা মেয়ে কিছু করবে, তো নিজেই ইন্ডিপেন্ডেন্ট হবে, সেটাও তো দরকার না? তো মা বাবা তো সাপোর্ট করছেই, বাস এটুকুই। মানে এটা মানে বিউটিফিকেশন বা মেকআপের যে কোর্সটা, এটা কি তোমার মনে হয় যে কোনো দিক থেকে মেয়েদেরকে মানে সেলফ মানে ইন্ডিপেন্ডেন্ট করছে বা অর্থনৈতিকভাবে তাদেরকে অনেকটা মানে স্বনির্ভরশীল করছে? হ্যাঁ, অবশ্যই, একদম, সে তো করছি। না হলে একটা বিউটিশিয়ানের কোর্স করে একটা মেকআপ আর্টিস্ট যদি সেরকমভাবে সেই কোর্সটাকে চালিয়ে যেতে পারে, যদি সেই জায়গাটা নিজে তৈরি করে নিতে পারে, একটা মেয়েও খুব সুন্দর করে কিন্তু একটা পরিবার চালিয়ে নিচ্ছে। তো অবশ্যই সেটা তো এগিয়ে যাচ্ছি, অবশ্যই। ধরো এই বছর যারা মাধ্যমিক পরীক্ষা দিল বা উচ্চ মাধ্যমিক দিল, দিয়ে মানে এখন হয় উচ্চ মাধ্যমিক, এবার অনেকেই তো ধরো উচ্চ মাধ্যমিক পাস করার পরে বিভিন্ন লাইনে যাবে, তো অনেকে হয়তো মেয়ে সব লাইনেও আসবে। তো সেক্ষেত্রে তাদের সম্বন্ধে বা তাদের দিক থেকে তাদেরকে তুমি কি বার্তা দেবে? তাদেরকে এটাই বলবো যে সমস্ত মেয়েরা আসতে চায়। হ্যাঁ, সবে তো এখন ছোট, পড়াশোনাটাও খুব জরুরি। তো এখন পড়াশোনা করো, একটা সময় পর যেটা ভালো লাগবে, তোমার যদি মনে হয় যে আমি এইদিকে বেটার করতে পারবো, তবেই এসো। বলবো না যে মাধ্যমিক দিয়ে এসো বলে এখানে চলে এসো, একদমই না। সম্পূর্ণ নিজের স্বাধীনতার ওপর। হ্যাঁ, অবশ্যই ভালো লাগা থাকলে, ভালোবেসে কাজ করলে তুমি নিশ্চয়ই এগোতে পারবে, বাস এইটুকুই। আমরা এখন শুনব মেদিনীপুরের জনপ্রিয় একজন ডায়েটিশিয়ান ঐশী রায়ের কিছু কথা নারী দিবস সম্পর্কে। আজকে আমরা এসেছি আমাদের বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয় ক্লিনিক্যাল নিউট্রিশন বিভাগের প্রাক্তন ছাত্রী এবং বর্তমানে ওখানকার রিসার্চ স্কলার এবং হেলদি লাইফ কর্ণধার ঐশী রায় বাড়িতে। ওনার কাছ থেকে আমরা জেনে নেব যে আন্তর্জাতিক নারী দিবস নিয়ে ওনার কি মতামত। আচ্ছা, প্রথমেই আপনাকে যে কোশ্চেন্সটা করবো সেটা হচ্ছে যে আন্তর্জাতিক নারী দিবস, যেটা ইউনেস্কো 8ই মার্চ ডিক্লেয়ার করেছে। এটা আমরা জানি যে 1917 সালে যখন তদানীন্তন সোভিয়েত ইউনিয়নে যখন মেয়েদের ভোটাধিকার দেওয়া, ওরা যখন লড়াই করে যখন ভোটাধিকার পেল, তখনই কিন্তু ইউনেস্কোটা ডিক্লেয়ার করে দেয় যে 8ই মার্চ ওটা ইন্টারন্যাশনাল ওমেন্স ডে, মেয়েদের জন্য একটা বিশেষ দিন। তো তারপর থেকে আমরা কিন্তু মানে রেগুলারলি প্রত্যেক বছর ওই দিনটাই আমরা সেলিব্রেট করি। কিন্তু এই যে বছরে যে আমরা যে একটা দিন 8ই মার্চ যে আন্তর্জাতিক নারী দিবস পালন করছি, মেয়েদেরকে আমরা বিশাল সম্মান জ্ঞাপন করছি, কিন্তু তারপরে অ্যাজ ইউজুয়াল যেরকম হচ্ছে সেটাই। তো সেইটার ব্যাপারে আপনার কি মত? আপনার কাছে কি এটার কোনো বিশেষ তাৎপর্য আছে যে বছরে একটা দিন যে আমরা মেয়েদেরকে এত সম্মান জ্ঞাপন করি 8ই মার্চ ঢাক ঢোল পিটিয়ে? এটা আপনার কাছে এই সম্বন্ধে আপনার কি মতামত? একটা স্পেসিফিক ডে যেটাতে আমরা উদযাপন করতে চাইছি সেটা একটা আলাদা দিক। আমি মনে করি প্রত্যেকটা দিনই নারী শক্তি কি সেটা প্রত্যেকটা মানুষই খুব ভালো করে জানে, এবং তার জন্যই আমরা দেখবেন যে দুর্গাকে আরাধনা করছি, কালীকে আরাধনা করছি, কারণ সবাই জানি যে নারী শক্তি কতটা পাওয়ারফুল। কিন্তু আমাদের সমাজে
মানে যেহেতু এটা পুরুষতান্ত্রিক সমাজ আমরা বাস করি, সেখানে একটা মেয়েকে ডিপ্রাইভ করে রাখা হয় আজও প্রত্যেকটা মুহূর্তে। আমাদের প্রত্যেককেই জানি যে একটা সাধারণ মানুষের কিরকম সম্মান দেওয়া উচিত, বা যখন একটা কিছু ডিসিশন মেকিং এর সিচুয়েশন এসে দাঁড়ায় একটা বাড়িতেই, সেখানে মানে নারী তারও যে একটা গুরুত্বপূর্ণ মতামত রয়েছে সেটা আমরা মাঝে মধ্যে ভুলে যাই। তো এখনো পর্যন্ত সমাজে এই ব্যাপারটা রয়ে গেছে, নারী দুর্বল, পুরুষই একমাত্র সমাজকে এগিয়ে নিয়ে যাচ্ছে। কিন্তু হ্যাঁ, কিছু কিছু নারী আজকে সেরা নমুনা হিসেবে অনেকেই রয়েছেন, সেটা সেলিব্রিটিদের দেখেও বোঝা যাচ্ছে। আমরাও চেষ্টা করছি নিজেদেরকে কোথাও না গিয়ে একটা এস্টাবলিশ জায়গায় প্রেজেন্ট করতে, যাতে পরবর্তী জেনারেশন যাতে একটা বেটার ফিউচার পায়। তবে আমার মনে হয় না যে একটা স্পেসিফিক ডেতেই সেটা সীমাবদ্ধ থাকা উচিত। ওটা তো একটা রিমাইন্ডার যে হ্যাঁ, নারীদেরও একটা অধিকার রয়েছে, নারীদেরও একটা বাঁচার মতো তাদের নিজস্ব মতামত রয়েছে, তারা কিভাবে বাঁচতে চায় সেটা মানে তার বাড়ির লোক বা তার ফ্যামিলি, তার পরিবেশ পরিচালনা ঠিক করে দেবে না। তার নিজস্ব ভাবনা চিন্তা অবশ্যই সে জ্ঞাপন করতে পারে এবং তার মতো করে সে জীবনটাকে লিড করতে পারে। তো আমি চাইবো যে ওই স্পেসিফিক দিনটাই যে শুধু মাথায় রাখতে হবে তা না। হ্যাঁ, একটা দিন কোনো কোনো জায়গায় হলিডে হিসেবে সেলিব্রেট করছে, কেউ অন্যভাবে সেলিব্রেট করছে, সেলিব্রেট করতেই পারে। একটা দিনকে উদযাপন আমরা করতেই পারি, আনন্দ হতেই পারি একটা আলাদা করে, তার জন্য ওটাকে আলাদা জায়গায় রাখছি। আর এটা বলতে চাইছি যে শুধুমাত্র দিনটাকে সেলিব্রেট করে সেদিন মেয়েটার জন্য হয়তো একটু স্পেসিফিক কিছু করলাম, বাকি দিনগুলো ভুলে গেলাম, সেটা যেন না হয়। সেই জায়গায় বরঞ্চ মাথায় এটা রাখা যে নারীরাও মানুষ, তাদের নিজস্ব চিন্তা ভাবনা রয়েছে, তাদের নিজস্ব মতামত রয়েছে, তাদের নিজস্ব পছন্দ অপছন্দ রয়েছে, তাদেরকেও সমানভাবে গুরুত্ব দেওয়া উচিত তাদের পরিবারে। এবং যখন পরিবারের শুরু হবে, অবশ্যই সমাজ আস্তে আস্তে বদলাতে শুরু করবে। স্টার্টিংটা পরিবার থেকে হোক। আচ্ছা, আপনি তো ক্লিনিক্যাল নিউট্রিশন অর্থাৎ পুষ্টি বিজ্ঞানের ছাত্রী এবং বর্তমানে বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ে গবেষণা করছেন। তো যেহেতু আপনার সাবজেক্ট হচ্ছে সিএনডি, ক্লিনিক্যাল নিউট্রিশন, তো তার জন্য আপনাকে তো বিভিন্ন গ্রামে গঞ্জে বিভিন্ন জায়গাতে আপনাকে সার্ভে করতে যেতে হয়েছে, বহু সময় ডেটা কালেকশন করতে যেতে হয়েছে। তো আপনি যখন গ্রামে গঞ্জে গেছেন বিভিন্ন সময়, গ্রামগঞ্জে যে সমস্ত মেয়েরা, বিশেষ করে ধরুন যারা হবুমা, যারা গ্রামগঞ্জের দিকে হবুমা বলুন, বা যেরকম অন্তঃসত্ত্বা মহিলা বা সদ্য তারা তো মা হয়েছে, তারা কি যে নিউট্রিশনাল ফুডস যেটা একজন মানে মায়ের রেগুলার দরকার, মানে তার নিজের জন্য এবং যেটা যে সন্তান যে ভূমিষ্ঠ হবে, কারণ মা যদি ঠিকঠাক নিউট্রিশন না পায়, সন্তান তো কোনোভাবেই কিছু গ্রোথ হবে না তার। তো সেই জিনিসটা কি ওনারা কি প্রপার তাদের মানে ইন্টার করতে পারে গ্রামগঞ্জে যে সমস্ত মহিলারা, বিশেষ করে প্রান্তিক অঞ্চলে যে সমস্ত মহিলারা বা খুব গরিব যারা রয়েছে? ওটাই বলতে চাই যে যারা প্রান্তিক মানে যারা দরিদ্র সীমার নিচে বলতে পারেন, অ্যাকচুয়ালি যাদের দুবেলা দুমুঠো ভাতও ঠিক টাইমে জোগাড় করতে পারে না, যেখানে ওই বাচ্চাদের জন্য খিচুড়ি স্কুল বলে ওরা, তো সেখানে মিড ডে মিল টাইপের যে জিনিসটা হয়তো স্কুলে হয়ে থাকে, কিন্তু ওই জায়গাতে বাচ্চাদের জন্য যারা স্কুল লেভেলে না তার নিচে যারা বাচ্চা রয়েছে তাদের জন্য খিচুড়ি স্কুল আছে, মানে যেটাকে অঙ্গনবাড়ি বলে থাকি আমরা। তো সেই জায়গাতে গেলে ওরা ভাত, খিচুড়ি, ডিম সেদ্ধ এরকম কিছু পায়। তো ওরা ওই আশায় বসে থাকে, ওখান থেকে যেটা আসবে সেটা বাড়ির লোক, তার মা আর সে হয়তো ভাগ করে খাবে। আচ্ছা। আর অন্তঃসত্ত্বা মায়ের জন্য কিছু কিছু জায়গাতে এই ফ্যাসিলিটি রয়েছে, তারা ওখান থেকে নিউট্রিশন পায়। মানে ধরুন সারা দিনের যা নিউট্রিশন, 1% নিউট্রিশন ওখান থেকে ওরা নিতে পারে। তো সেখানে ভাত, ডাল বা কোনোদিন খিচুড়ি ফর্মে দেওয়া হচ্ছে, বা কোনোদিন শুধু ভাত
আর ডিমের ঝোল হয়তো দেওয়া হচ্ছে। সত্যি কথা বলতে কিছু কিছু গ্রাম এখনো রয়েছে যেখানে মানে দুবেলা খেতে পাচ্ছে না। হয়তো বাড়ির সামনে কিছুটা বাগান রয়েছে যেখানে যা ফল শাকসবজি যা আছে সেগুলোই হয়তো খায়। আর যদি প্রপার নিউট্রিশন বলি, ব্যালেন্স নিউট্রিশনে তো কোনো জায়গায় নেই। ওখানে বেশিরভাগটাই হয় কার্বোহাইড্রেট ডিপেন্ডেন্ট, মানে সকালেও ধরুন ভাত খাচ্ছে, মানে ব্রেকফাস্ট টাইমে ভাত খাচ্ছে, দুপুরেও ভাত খাচ্ছে, রাত্রেও ভাত খাচ্ছে। আর হয়তো এই প্রোটিন যেটা বললাম ওখান থেকে যদি কেউ যে খেয়ে থাকে সেক্ষেত্রে যতটুকু প্রোটিন ওখান থেকে আসে সেইটুকুই, মানে অঙ্গনওয়াড়িতে যা দেওয়া হচ্ছে সেইটুকুই। আচ্ছা, অঙ্গনওয়াড়িতে ওটা কি রেগুলার বেসিসে দেওয়া হয় না? ওটা হয়তো পার ডে দেওয়া হয় না, কোনো কোনো জায়গায় উইকলি 3 ডেজ, আবার কোনো কোনো জায়গায় হয়তো 5 ডেজও হয়ে থাকে। মানে সেটা ডিপেন্ড করে যারা ওখানে যে এরিয়া যেরকম সেই ওয়াইজ সেখানে অ্যারেঞ্জ করা হয়। যেমন মিড ডে মিলও প্রত্যেক দিন সব স্কুলে এখন করানো হয় না, স্পেসিফিক ডেতে তারা নিজেদের মতো করে ভালো কিছু খাইয়ে দেন, সেরকম ফ্যাসিলিটি সমস্ত জায়গাতে আলাদা আলাদা করে করা আছে। কিন্তু গভর্নমেন্ট যদি বলে থাকি, গভর্নমেন্ট রুলাইজ কিন্তু পার ডে দেওয়া উচিত। এবং প্রত্যেক দিনের ভাগ রয়েছে, মানে এই দিন কি মেনু হবে, নেক্সট দিন কি মেনু হবে সেটা স্পেসিফাই করা থাকে। ঠিক আছে, কিন্তু প্র্যাকটিক্যাল ফিল্ডে গিয়ে দেখবেন কিছুটা ডিফারেন্স তো রয়েছে, তো সেটা একটা ব্যাপার। আর ওনারা নিউট্রিশন অ্যান্ড ধরুন এই যে আমাদের আরবান এরিয়াতে যে কিছু কিছু রেস্ট্রিকশন থাকে মহিলাদের, যে নিচে ঝোঁকা যাবে না, ভারী কাজ করা যাবে না, একটু রেস্ট্রিকশন থাকে। ওখানে পুরো অপোজিট, সমস্ত কাজ সেই মেয়েটাকেই করতে হয় যে অন্তঃসত্ত্বা, তাকেই দিয়ে ঘরের সমস্ত মানে কি বলবো পরিষ্কার করা থেকে শুরু করে জামা কাপড় ধোয়া থেকে রান্না বান্না সমস্ত কিছু সে একা হাতেই সব করছে। তার নিউট্রিশন নিয়ে ভাবার মতো তার টাইমই নেই। আর যতটুকুই বা মানে সে পায় হয়তো সেই মানে লাস্টে যদি কিছু পড়ে থাকে তবে বা আধপেটা হয়ে হয়তো শুয়ে রয়েছে। সেই জন্য এখনো আমরা চাইলেও মানে ম্যাটারনিটি যেটা মানে ডেথ যেটা হচ্ছে আফটার বার্থ ডেথ হয়ে যাচ্ছে, সেটা এখনো কোথাও গিয়ে রয়েই গেল। মানে যতটাই না আমরা হয়তো কাউকে গিয়ে বোঝানোরও চেষ্টা করি, এই যে সার্ভে বলছেন আমাদের কাজ যে ওনাদেরকে বোঝানো কোনটা নিউট্রিশন কিভাবে তার খাওয়া উচিত, কিভাবে চলা উচিত, কি কি খাবারের মধ্যে রাখা উচিত। কিন্তু ওনার বাড়ি যে বয়োজ্যেষ্ঠ রয়েছেন যারা ওনাদেরকে গাইড করেন বা যারা এই সময় রয়েছেন, তারা যেহেতু এইভাবেই একটা স্টিগমা যে না ওই সময় এত বেশি খেতে নেই, খেলে বাচ্চা পেটের মধ্যেই বড় হয়ে যাবে, তো তখন নর্মাল ডেলিভারি হতে পারবে না, সেটাতে অসুবিধা হবে। তারা শুধু সেই ভাবনা চিন্তা রয়েছে যে বেশি খাওয়াবো না, কিন্তু যথেষ্ট পরিমাণ যদি ও প্রোটিন না পায় বা কার্বোহাইড্রেট না পায়, তার যে গ্রোথ সেটা তো হবে না। কিন্তু সেটা তারা সে মুহূর্তে বুঝতে পারছে না, পুরো ধ্যান ধারণায় রয়েছে। এক্স্যাক্টলি, মানে নিজেরা যা করে এসেছে সেরকমই চলবে। আর একটা মেয়ে সেইভাবে জোর গলায় তার শ্বশুর বাড়িতে তো কথা বলতেই পারে না, একদমই হয়ে ওঠে না। সেটা এখনো পর্যন্ত রয়েছে, যেটা অনেকটাই পরিবর্তন হওয়া দরকার বলে আমার মনে হয়। ভ্রূণ হত্যার যে ব্যাপারটা, ওইটা কি আপনার কি মনে হয় গ্রামগঞ্জের দিকে কি এখন আছে? মানে কন্যা মানে মেয়ে সন্তান মানে সেটা টেস্ট করা, যেটা একদমই বেআইনি, যে ভ্রূণ টেস্ট করা, কিন্তু গ্রামগঞ্জের দিকে কি এখন আছে সমস্ত যে ভ্রূণ টেস্ট করে মেয়ে বলে সেটাকে? আছে তো, ডেফিনেটলি না বলবো না, তবে হ্যাঁ বাংলাতে সেটার পার্সেন্টেজ অনেকটা কম রাদার দ্যান আদার্স স্টেট। তো গ্রামে একটা স্টিগমা এখনো আছে, কিন্তু হ্যাঁ ডক্টররা এখন অনেক বেশি কনসাস, কারণ ওইটা যদি কেউ করে থাকে তো তার লাইসেন্স চলে যাবে, তো সেই রিস্ক কেউ নিতে চায় না এই মুহূর্তে। তো চেষ্টা করা হচ্ছে, যার জন্য পার্সেন্টেজটা অনেক কমে এসেছে। এটা একটা ভালো দিক বলতে পারবো যে অন্য স্টেটের থেকে আমাদের স্টেট সেই দিকে অনেকটা বেটার কন্ডিশনে দাঁড়িয়ে রয়েছে। আচ্ছা, এই যে অপুষ্টি বা ম্যাল নিউট্রিশন আমরা যেটা বলছি, তো সেইটা মানে আপনি তো দীর্ঘদিন যেহেতু এইসব লাইনে রয়েছেন বা বিভিন্ন জায়গায় সার্ভে করতে যান, ডেটা কালেকশন করতে গেছেন,
তো শহরাঞ্চল আরবান এরিয়া এবং রুরাল এরিয়া এই দুটোর মধ্যে ডিফারেন্সটা আপনার কি মনে হয়? মানে কম্পারেটিভলি কি রুরাল এরিয়াতে কি এটা মানে বেশি পরিলক্ষিত হয়, বা ধরুন এই বস্তি অঞ্চলে যে সমস্ত মহিলা রয়েছে, বা ধরুন আমাদের বাড়িতে যারা মানে মেড সার্ভেন্টের কাজ করে, মানে তাদের মধ্যে কি স্পেসিফিক এই যে অপুষ্টি সংক্রান্ত যে বিষয়টা, এটাই তাদের মধ্যে কি মানে বেশি আমরা লক্ষ্য করছি, নাকি ধরুন এমনি আরবান এরিয়াতে এমনি যারা আমরা বসবাস করছি তাদের পরিবারেও এটা দেখতে পাওয়া যায় এই ম্যালনিউট্রিশনের ব্যাপারটা? ম্যালনিউট্রিশন আমি এটা একটা স্পেসিফাই করতে চাই। এই কারণে বলছি, ধরুন অনেক শিক্ষিত পরিবারও আছে যেখানে কিন্তু দেখা যায়, মানে এখনো রয়েছে, শহরাঞ্চলও রয়েছে, যে সেখানে দেখা যাবে বিশেষ করে যদি জয়েন্ট ফ্যামিলি হয়, সে মহিলাটি দেখা যাচ্ছে তার ঘরে সবাইকে খাইয়ে দাইয়ে সব কিছু করে সে হয়তো বিকেলবেলা হয়তো 2:30-3টের সময় তো সে খেতে বসে, এরকমও আছে, শহরেই আছে অনেক। তো সেই জন্য আপনাকে কথা জিজ্ঞেস করছি আর কি। ম্যালনিউট্রিশন ওয়ার্ডটা সবাই যেটা ভাবে সেটা হচ্ছে পুষ্টির অভাব, কিন্তু এর দুটো মিনিং আছে। ম্যালনিউট্রিশন মানে অপুষ্টি, মানে আক্ষরিক বাংলা অর্থ হচ্ছে অপুষ্টি। অপুষ্টি দুরকম হয়, একটা হচ্ছে অতিপুষ্টি, আরেকটা হচ্ছে অল্প স্বল্প পুষ্টি, যাকে বলে যতটা দরকার অ্যাডিকুয়েট অ্যামাউন্ট সেটা পাচ্ছে না সে। এবার বলি যে গ্রাম বা শহর যেখানেই যাবেন না কেন কোথাও বেশি কম নয়, এবং এই যে এক্ষুনি বললেন অনেক শিক্ষিত বাড়িতেও এই অবস্থা রয়েছে, সেখানে দেখবেন একজন গরু বাচ্চা রয়েছে যাকে হয়তো সারাদিন খাইয়ে যাচ্ছে, কিন্তু তার মধ্যে ব্যালেন্স নিউট্রিশনটা নেই, যেখানে স্পেসিফিক কোনো একটা নিউট্রিয়েন্টের অভাব হচ্ছে তার জন্যই, বা তার নিউট্রিয়েন্ট অ্যাবজর্পশন হচ্ছে না, সেই জিনিসগুলো তারা দেখছে না। হয়তো একজন মানে খুব মোটা সোটা বাচ্চাকেও লোক খাইয়ে ভাবছে যে হ্যাঁ আমার ছেলে তো খুব ভালো আছে, সেটা কিন্তু নয়। আবার একজন কিছুই ওভারওয়েট হয়ে যাচ্ছে, সেটাও একটা অপুষ্টির মেইন কারণ, যেটা আরবান এরিয়াতে বেশি দেখতে পাওয়া যায়। একটা বাচ্চা 2 বছর বয়স হয়ে গেল, সে দাঁড়ানোর ইচ্ছে প্রকাশটুকুও করে না, বিকজ তার ওভারওয়েট। এরকম আমি প্রচুর পেশেন্ট পাই আরবান এরিয়াতে। আদর্শ নারী বলতে আপনি কি বোঝেন? আদর্শ নারী হলো সেই যে নিজেকে ভালোবাসতে জানে, যে নিজেকে সম্মান করতে জানে এবং নিজের পছন্দ অপছন্দগুলোকে গুরুত্ব দিতে জানে। যে নিজেকে ভালোবাসতে জানে সে অবশ্যই তার ফ্যামিলিকে ততটা ভালোবাসা, আদর ও স্নেহ দিয়ে সামলেও নিতে পারে। নিজেকে গুরুত্ব দিলে, নিজেকে ভালোবাসলে, নিজের কাজগুলো করলে, নিজের মানসিক শান্তি যদি তার কাছে থাকে, তার প্রোডাক্টিভিটি অনেক বাড়ে এবং সে তার পারিপার্শ্বিক মানুষগুলোকেও অতটা প্রায়োরিটি দিতে পারে এবং তার সাথে সাথে প্রায়োরিটি কি তাদেরকে বোঝাতে পারে। সেই মানুষটা একটা আদর্শ নারীর অনেক দায়িত্ব রয়েছে, যে নিজের কাজ এবং তার ফ্যামিলি দুটোর মধ্যে ব্যালেন্স করে চলতে পারে, তাকে আমি আদর্শ নারী হিসেবে বলতে পারি। সেক্ষেত্রে কিন্তু পরিবারের মেল মেম্বার যে তারও কিন্তু একটা গুরুত্ব আছে। হ্যাঁ, এই যে সাম্যবাদ যেটাকে আমরা এখন অনেক বেশি গুরুত্ব দিই, সেখানে নারী পুরুষ উভয় একটা পরিবার, তাদের দুজনেরই সমান দায়িত্ব, সমান কর্তব্য, সংসার প্রতিপালন করা বা সন্তান প্রতিপালন উভয় ক্ষেত্রেই তাদের, এবং ফিনান্সের ক্ষেত্রেও তাই। বাড়িতে তোমার গুরুত্ব যতটা, আমার গুরুত্ব ততটা। তুমি যতটা টাকা তুমি কন্ট্রিবিউট করছো, আমিও কিন্তু দিচ্ছি, তাহলে দুজনের শ্রম, পরিশ্রম, ভালোবাসাটুকুও কিন্তু সমান ভাগে ভাগ হওয়া উচিত। তো সেটার দিকেও অবশ্যই সমাজকে এবার থেকে একটু দৃষ্টি আকর্ষণ করতে হবে। আচ্ছা, এই যে নারী স্বাধীনতা, তো বর্তমানে যে নারী স্বাধীনতা যে বিষয়টা, বা যে নারী স্বাধীনতা কেন্দ্রিক যে আন্দোলন, এটা কি ঠিকঠাক পথে এগোচ্ছে বলে আপনার মনে হয়? সবার মানে নারীর যে স্বাধীনতা বা নারীর যে দাবি দাওয়া, যেটা নিয়ে সবকিছু হচ্ছে, তো নারী স্বাধীনতা বিষয়ে যেটা নিয়ে আমরা এত করছি, তো সেটা কি ঠিকঠাক প্রপার ওয়েতে এগোচ্ছে না ওই কেন্দ্রিক যে আন্দোলন বা মুভমেন্ট বা আন্দোলন বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম ভাবে, প্রত্যেকটা মানুষের নিজস্ব পার্সপেক্টিভ রয়েছে, মতবাদ রয়েছে। তবে আমি নিজে মনে করি যে
নারী স্বাধীনতা মানে সাম্য। একটা পরিবারে দুটো মানুষ, একটা নারী একটা পুরুষ, দুজনেই মানুষ, দুজনের মধ্যেই সাম্য দরকার। সেটা ফিনান্সিয়ালি বা ধরুন বাড়ির কাজে হোক, বা বাচ্চা মানুষ করার ক্ষেত্রে হোক, বা বাড়ির যে কোনো কাজ, বা পরিবার পরিজনকে দেখার ক্ষেত্রেও হোক। তোমার বাবা মা, আমার বাবা মা, দুজনেরই দুটো কর্তব্য, সেটাকে একসেপ্ট করতে হবে। যে যে মেয়ে তার মা বাবাকে ছেড়ে এসেছে অন্য বাড়িতে, তার মা বাবাও কিন্তু ততটাই আদরের, ততটাই যত্নের, ততটাই ভালোবাসার জায়গা তার কাছে, কারণ সে ছোট থেকে তাদের জন্যই আজকে এই জায়গায় দাঁড়িয়েছে। আবার যে পরিবারে গেছে, সে যাকে পেয়েছে এবং যেখানে আছে সে মা বাবাও তার দায়িত্বে। দুজনকে সমান গুরুত্ব দেওয়া উচিত, দুটো পরিবারকে এবং দুজনকে, মানে নারী এবং পুরুষ। আমার মনে হয় সাম্য। কোনো কোনো জায়গায় এখনো আন্দোলন হয় যে এখন হয়তো নারী স্বাধীনতা করতে গিয়ে পুরুষরা কোণ ঠাসা হয়ে যাচ্ছে, সেটা কিন্তু একেবারেই নয়। মানে যদি গড়পড়তা জিনিস দেখা যায় তাই চলছে, মানে ধরুন 95% একদিকে, 5% অন্যদিকে, সেটাকে হয়তো অতটা গুরুত্ব দেওয়া হয় না, হওয়ার কথাও নয়, তাই না? কারণ দু একটা পুরুষকেই হয়তো নারী অত্যাচার করছে, হয়তো সে সেভাবে দেখে এসেছে যে আমি যদি হাল না ধরি হয়তো পরে আমাকেই হয়তো ঘুরে সে অ্যাটাক করতে পারে। হয়তো নিজে বাঁচার তাগিদেই হোক, বা নিজেকে এস্টাবলিশ করা বা নিজের একটা জেদ ধরে রাখার জন্যই হয়তো সে সেভাবে রিঅ্যাক্ট করছে, বা দেখেছে হয়তো কোথাও গিয়ে, হয়তো সেজন্য। কিন্তু আমি মনে করি যে মানে ছেলেরা যেটা এখন বলে যে একটা বাসের সিট কেন তাদের জন্য রিজার্ভ থাকবে, একটা স্পেসিফিক জায়গা কেন তাদের জন্য রিজার্ভ থাকবে, রিজার্ভেশনটা একটা স্পেসিফিক টাইম পর্যন্তই ঠিক আছে কাউকে তুলে আনার ক্ষেত্রে। কিন্তু আমি সেটাতেও মানে সহমত নই যে অসুস্থ তার অবশ্যই একটা সিট দরকার। আমি নারী বলে বসে থাকবো সেটার জন্য নয়। কেউ যদি একজন বয়োজ্যেষ্ঠ আমার জায়গায় গিয়ে দাঁড়িয়ে থাকে, তারও তাই সিটটা দরকার। তো সেই জায়গাগুলো কিছু কিছু জায়গা ডেফিনেটলি আমার মনে হয় যে এখনই সেগুলো দরকার নেই। কিন্তু আমাদের সমাজ যেভাবে এখনো পর্যন্ত এই পুরুষতান্ত্রিক হয়ে রয়েছে, তাই আমার মনে হয় যে সংরক্ষণ এখন দরকার। কিছু বছর পরে, নেক্সট 5 to 10 years এর মধ্যে সংরক্ষণটা উঠে গেল চলবে। আচ্ছা, আর একটা হচ্ছে আপনি তো একজন নৃত্যশিল্পীও, আপনি আমাদের মেদিনীপুর শহরের সব থেকে পুরনো যিনি মানে নাচের শিক্ষিকা সবিতাদি, মাননীয় সবিতা সাহা মহাশয়, ওনার কাছে শিখেছেন। তো আপনি এই দুটোকে কিভাবে ব্যালেন্স করে চলেন? পাশাপাশি আপনি তো রিসার্চ করছেন বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ে, আপনার গবেষিকা, প্লাস আমাদের ড্যান্সের আপনি রয়েছে, এই দুটোকে কিভাবে আপনি দুটোর মধ্যে ব্যালেন্স করে সমতা করে চলছেন আপনি? সেটা কাজটা যেমন ভালোবাসি, আবার ডান্সটা মন থেকে ভালোবাসি। ওইটা করলে ওটা একটা আনন্দের জায়গা, ভালো লাগার জায়গা। ধরুন আমার সারাদিনের কাজে মাঝখানে কোথাও হয়তো একটু ভালো খারাপ দিন তো যায় সকলের ক্ষেত্রে, কিন্তু ওই ডান্স একমাত্র জায়গা যেখানে গেলে আমি নিজের মতো করে হাত পা ছুড়ে নাচতে পারি, নিজের মতো করে নিজের ভঙ্গিমাতে নিজেকে এক্সপ্রেস করতে পারি, যেটা আমার একটা মনের মধ্যে যেটাকে বলে হ্যাপি হরমোন রিলিজ হয়, যেটা আমার মেন্টাল হেলথকে অনেক বেশি ভালো রাখে। ওটা একটা ফিজিক্যাল এক্সারসাইজ, মানে যেহেতু ডান্স একটা ভালো এক্সারসাইজ করলে কিন্তু মেন্টাল এবং ফিজিক্যাল দুটোই ফিট রাখা যায়। তো সেজন্য আমি ওটাকেও প্রেফারেন্স দিই। এবং তার সাথে সাথে কাজ তো রয়েছে, সবার লাইফে কাজ রয়েছে, কাজ আমাদের করতেই হবে, ওটা ছাড়া জীবন চলতে পারে না। কাজের ফাঁকে ডান্সটা ওই জন্য করতে হয় যেখানে আপনি আপনার ফিটনেস এবং আপনার মাইন্ড সেটআপকে ফিট রাখতে পারবেন। ঠিক আছে।